দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গে থাকুন। পহেলা জুলাই চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির ১০৩তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। সম্প্রতি এই উপলক্ষে বেইজিংয়ে একটি সিম্ফনি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এদিকে জাতিসংঘ সদর দফতরে সভ্যতা সংলাপ প্রদর্শনীর আয়োজন করেছে চায়না মিডিয়া গ্রুপ। এর আগে চীনা আধুনিকায়নের উপর সিএমজির একটি নতুন অনুষ্ঠান চালু হয়। এছাড়া সাংহাই টিভি উৎসবে প্রদান করা হয়েছে ম্যাগনোলিয়া পুরস্কার। চীনের ৩টি প্রধান পুরস্কারগুলোর মধ্যে একটি ম্যাগনোলিয়া পুরস্কার। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি প্রতিষ্ঠার ১০৩তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ের সিপিসি জাদুঘরে গেল সপ্তাহে একটি সিম্ফনি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে এটি চায়না মিডিয়া গ্রুপ সিএমজির টিভি চ্যানেলের প্রাইম টাইমে সম্প্রচার করা হয়। জাতীয় সম্মানসূচক পদক এবং খেতাবপ্রাপ্ত প্রাথমিক স্তরে কর্মরত প্রায় ৮০০ জন সিপিসি সদস্যের প্রতিনিধি কনসার্টে উপস্থিত ছিলেন। গত শতাব্দীর বিভিন্ন পর্যায়ে সিপিসি প্রচেষ্টাকে প্রতিফলিত করে ২০টিরও বেশি বাদ্যযন্ত্রের কাজ প্রদর্শন করা হয়। চায়না ন্যাশনাল সিম্ফনি অর্কেস্ট্রা, চায়না ন্যাশনাল অপেরা হাউস এবং চীনের ন্যাশনাল ব্যালের মতো একাধিক অর্কেস্ট্রা এবং প্রতিষ্ঠান এই পারফরম্যান্সে অংশগ্রহণ করেন। কনসার্টটি সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় এবং চায়না মিডিয়া গ্রুপ যৌথভাবে আয়োজন করে। জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দফতরে চায়না মিডিয়া গ্রুপ আয়োজিত সভ্যতার মধ্যে সংলাপের একটি বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, জাতিসংঘে আর্মেনিয়ার স্থায়ী প্রতিনিধি মেহের মার্গারিয়ান এবং জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক গেল সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত ৭ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে চীন প্রস্তাবিত একটি প্রস্তাব গৃহীত হয় এবং ১০ জুনকে সভ্যতার মধ্যে সংলাপের আন্তর্জাতিক দিবস হিসেবে মনোনীত করা হয়। সভ্যতার মধ্যে কথোপকথনের উপর একটি বিশেষ প্রদর্শনী, একটি ক্রস সভ্যতার সংলাপ কনসার্ট, বিশ্ব সভ্যতার একীকরণের উপর একটি ফ্যাশন শো এবং একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীর মাধ্যমে এই অনুষ্ঠানের লক্ষ্য সভ্যতার মধ্যে সংলাপের জন্য নতুন পথ অন্বেষণ করা, মানুষের মধ্যে বিনিময়ের একটি সেতু তৈরি করা, সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা এবং বিভিন্ন মানসিকতার পারস্পরিক বোঝাপড়া নিশ্চিত করা। এর আগে একটি সিরিজ এবং একটি বিশেষ প্রতিবেদন সমন্বিত একটি নতুন প্রোগ্রাম চালু করেছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি। সম্প্রতি একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এটি চালু করা হয়, যা চীনা আধুনিকীকরণের প্রতীকী নতুন মাইলফলক তুলে ধরে। সিরিজটি কাউন্টি চ্যাম্পিয়ন্স, নেতৃস্থানীয় এবং প্রভাবশালী শিল্প সহ কাউন্টিগুলোতে ফোকাস করবে। পাশাপাশি তাদের অর্থনৈতিক গতিশীলতা, কঠোর পরিশ্রমের গল্প এবং অগ্রগতির দৃশ্যগুলো প্রদর্শন করবে। এটির লক্ষ্য কাউন্টির উন্নয়নের প্রচার করা এবং সাধারণ সমৃদ্ধিতে অবদান রাখা। বিশেষ প্রতিবেদন নিউ চাইনিজ ল্যান্ডমার্কস, চীনের রূপান্তর এবং অগ্রগতির প্রতিনিধিত্বকারী আইকনিক মাইলফলকগুলোকে চিহ্নিত করে। এর মধ্যে রয়েছে মেগা প্রকল্প, জাতীয় সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান এবং পরিবেশগত উচ্চভূমি। সংশ্লিষ্টরা জানান, ইয়াংজি নদীর বদ্বীপের একটি মূল শহর হিসেবে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানতং শহরকেও এই প্রোগ্রামে প্রদর্শন করা হয়। ম্যাগনোলিয়া অ্যাওয়ার্ড ২০২৪ বিজয়ী হয়েছে জনপ্রিয় মহাকাব্য সিরিজ ব্লজমস সাংহাই। সম্প্রতি অনুষ্ঠিত ২৯তম সাংহাই ফেস্টিভ্যালে এই ম্যাগনোলিয়া পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। বিখ্যাত চীনা চলচ্চিত্র নির্মাতা ওং খার ওয়াই এটির পরিচালক।
সেরা অভিনেতা, সেরা টিভি সিরিজ, সেরা চিত্রনাট্য, সেরা শিল্প নির্দেশনা এবং সেরা সিনেমাটোগ্রাফি এই 5টি বিভাগে দেয়া হয় ম্যাগনোলিয়া পুরস্কার। প্রভাবশালী আইনভিত্তিক নাটক, টেলিভিশন সিরিজ ইমপারফেক্ট ভিকটিম সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পায়। চায়না মিডিয়া গ্রুপের নির্মিত 2024 সালের বসন্ত উৎসব গালা এবং রিয়েলিটি টেলিভিশন শো ডিভাস হিট দ্য রোড, সিল্ক রোড সিজন উভয়ে সেরা বৈচিত্র্যময় অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। 1986 সাল থেকে ম্যাগনোলিয়া পুরস্কারটি প্রদান করা হচ্ছে। চীনের 3টি প্রধান পুরস্কারগুলোর মধ্যে একটি ম্যাগনোলিয়া পুরস্কার। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের চিরায়ত সাহিত্য থেকে পাঠ করে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই সাহিত্যের আবেদন অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন একজন নারী। এর মাধ্যমে তিনি যেমন চিরায়ত সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরু দায়িত্ব পালন করছেন, তেমনি নিজেও পেয়েছেন সাফল্য ও জনপ্রিয়তা। চীনের ক্লাসিক সাহিত্য লাল প্রাসাদের স্বপ্ন বা এ ড্রিম অফ রেড ম্যানশন থেকে অভিনয় করছেন একজন নারী। লাইভ স্ট্রিমিংয়ে এই গল্প শুনছে অসংখ্য মানুষ। চীনের চিরায়ত এই সাহিত্যকর্মকে এভাবেই অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন শিয়াও ওয়েই। পূর্ব চীনের শান্তং প্রদেশের চিনান সিটি, এখানকার একজন লাইভ স্ট্রিমার শিয়াও ওয়েই। তিনি চিরায়ত চীনা সাহিত্য এ ড্রিম অফ রেড ম্যানশন থেকে গল্প উপস্থাপন করেন। সত্যি কথা বলতে কি রোজগার তেমন বলার মতো নয়। আমি মাত্র কয়েক ডজন ইউয়ান দিনে আয় করতে পারি। কখনো কখনো 100 বা 200 ইউয়ান আয় হয়। তবে সাহিত্য পড়ার মাধ্যমে আমার নিজের যন্ত্রণার উপশম হয়। সেজন্য আমি সবার সঙ্গে এই চিরায়ত সাহিত্য ভাগ করে নিতে চাই, যেটা আমাকে শান্তি দিয়েছে। আর এটা হলো এ ড্রিম অব রেড ম্যানশন। ছিং রাজবংশের সময়কার এক অনন্য সাহিত্যকর্ম এ ড্রিম অফ রেড ম্যানশন। চীনা ভাষায় এর নাম হোং লওমং। উপন্যাসটি প্রথম বই আকারে প্রকাশিত হয় 1791 সালে। চীনের 4টি সেরা ক্লাসিক উপন্যাসের অন্যতম হোং লওমং এর লেখক ছাও সুয়েছিন এই মহাকাব্যিক উপন্যাসে 4টি অভিজাত পরিবারের উত্থান পতনের কাহিনী তুলে ধরেছেন। এই উপন্যাস অবলম্বনে টিভি সিরিয়াল ও চলচ্চিত্র হয়েছে। এই উপন্যাসটির একজন বড় ভক্ত শিয়াও ওয়েই লাইভে একাধারে গল্পকথক ও অভিনয় শিল্পী। তিনি বইটির কাহিনী বর্ণনা করেন, বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। ফিল্মিং, ভিডিও এডিটিং, চিত্রনাট্য লেখা, মেকআপ দেয়া সবই তিনি নিজেই করেন। গত 2 বছরে তিনি 300-র বেশি চরিত্রে একাই অভিনয় করেছেন। কেন তিনি এই কাজটি করছেন? মূলত বিষণ্ণতা ও ব্যর্থতা থেকে জীবনের মোড় ফেরানোর জন্যই এই বইকে বেছে নিয়েছেন তিনি। মাত্র 2 বছর আগে তার জীবনে দুর্যোগ নেমে আসে। তিনি একজন উদ্যোক্তা ছিলেন, তার ব্যবসায় ক্ষতি হয়। আর্থিক ক্ষতি, ব্যবসার ব্যর্থতা সব মিলিয়ে বিষণ্ণতায় আক্রান্ত হন তিনি। এ সময় হোং লওমং উপন্যাসটি পড়ে শান্তি পান এবং ব্যর্থতা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেন তিনি। আমার সব অর্থ নষ্ট হয়েছে, কিভাবে আমি এর সম্মুখীন হব? অনুভব করেছিলাম যে আমি একজন পুরোপুরি ব্যর্থ মানুষ। বই পড়ার মাধ্যমে, হোং লওমং পড়ার মাধ্যমে এবং আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পড়ার মাধ্যমে আমি ধীরে ধীরে আমার বিষণ্ণতা থেকে বের হয়ে আসি। সুতরাং প্রাচীন জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আলাপের মাধ্যমে আমি জানি বই হলো মনের আশ্রয় এবং এমন সান্ত্বনা যা আমরা চিরদিন সাথে রাখতে পারি। শিয়াও ওয়েই তার পাঠ, বিশ্লেষণ এবং অভিনয়ের মাধ্যমে অসংখ্য নেটিজেনের মন জয় করেছেন। বর্তমানে টিকটকের চীনা ভার্সন ডোইনে তার 1,10,000 অনুসারী রয়েছে। মানুষের মনের ক্ষত সারাতে, নতুনভাবে স্বপ্ন দেখতে, আশার সঞ্চয় করতে চিরায়ত সাহিত্যের শক্তি প্রমাণ করেছেন চীনের নারী শিয়াও ওয়েই। সান্তা মারিয়া,
সিএমজি বাংলা। অদম্য ইচ্ছাশক্তি, অক্লান্ত পরিশ্রম ও সহপাঠীদের প্রচেষ্টায় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সম্প্রতি স্নাতক শেষ করেছেন 23 বছর বয়সী ইয়াও চুনপ্যাং। 4 বছরে 90%-এরও বেশি নম্বর নিয়ে 101 জন শিক্ষার্থীর মধ্যে 12তম স্থান অধিকার করেন ইয়াও। কিভাবে সম্ভব করলেন এই কঠিন যাত্রা, সেই গল্প থাকছে এই পর্বে। 23 বছর বয়সী ইয়াও চুনপেংয়ের গল্পটি অন্য সবার মতো না। সেরিব্রাল পালসির কারণে কাজ ও কথাবার্তায় বিশাল প্রতিবন্ধকতা থাকলেও সেটাকে জয় করেছেন অদম্য ইচ্ছাশক্তি, অক্লান্ত পরিশ্রম আর সহপাঠীদের সহযোগিতায়। বাস্তব হয়েছে তার উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন। তবে তার এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। 2020 সালের কথা। জাতীয় পর্যায়ের কলেজ ভর্তি পরীক্ষায় চমৎকার ফলাফল করেন ইয়াও। এরপর ভর্তি হন নানচিংয়ের চায়না ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটিতে। আমরা তার মতো করে একটি প্রশিক্ষণ পরিকল্পনা তৈরি করেছিলাম। আমাদের বিশ্ববিদ্যালয় তার বিভিন্ন কোর্সের জন্য পৃথক নির্দেশনা এবং সাহায্য করার জন্য 6 জন পেশাদার শিক্ষক নিয়োগ দেয়। ইয়াওর বিশ্ববিদ্যালয় জীবন শুরু হয়েছিল অগণিত বাধার মধ্য দিয়ে। এমনকি ক্লাসে নোট নেয়ার কাজটিও ছিল কঠিন পরিশ্রমের। হাতের সমস্যা থাকায় লিখতে গিয়ে দেখা যেত পাতার পর পাতা নষ্ট হচ্ছে। তবে হাল না ছেড়ে চর্চা চালাতে থাকেন ইয়াও। পরে এক পর্যায়ে সহপাঠীদের সাথে তাল মিলিয়ে নোট নেয়াও শিখে যান তিনি। লেখা আমার জন্য কঠিন ছিল। মাঝে মাঝে আমাকে সহপাঠীদের নোট দেখতে হতো, কিন্তু এখন আমি লেকচারের গতির সঙ্গে তাল মিলিয়ে নোট নিতে পারি। হুইলচেয়ার নির্ভর থাকায় ইয়াওকে দৈনন্দিন জীবনেও পড়তে হয় নানা সমস্যার মুখে। তার আত্মবিশ্বাসের অভাবও ছিল প্রবল। সৌভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয় জীবনে সে পায় কিছু যত্নশীল সহপাঠী, যাদের হাত ধরে ইয়াওর জীবনে আসতে থাকে পরিবর্তন। জটিল পড়াশোনাও হয়ে যায় সহজ। স্কুলে থাকতে একটি কবিতা লিখেছিলেন ইয়াও। ওটার একটি লাইন ছিল এমন: অবশেষে আমি ডানা ঝাপটে উঠছি, নতুন একাকিত্ব আমাকে আঁকড়ে ধরে আছে। কিন্তু চায়না ফার্মাসিউটিক্যাল ইউনিভার্সিটিতে সেই একাকিত্ব গ্রাস করতে পারেনি। ইউনিভার্সিটির স্পোর্টস মিট চলাকালে ইয়াওর সহপাঠী ও শিক্ষকরা একটি হুইলচেয়ার প্রতিযোগিতার আয়োজন করেছিল। বার্ষিক এই স্পোর্টস মিটও ইয়াওর জীবনে স্মৃতি হয়ে থাকবে। পড়াশোনার প্রতি ইয়াওর আত্মনিবেদন ছিল অনন্য। ভোর 6টা থেকে রাত 11টা অবধি চলতে পড়াশোনা। সে আমাদের সবার আগে ক্লাসরুমে আসতো। তাকে দেখতাম নিঃশব্দে টেবিলে বসে পড়ছে। রাজনীতি থেকে শুরু করে সাহিত্য নিয়েও তাকে পড়তে দেখি। 4 বছরের অধ্যয়নের 10টি কোর্সে 90%-এরও বেশি নম্বর পেয়ে র্যাঙ্কিংয়ে 101 জন শিক্ষার্থীর মধ্যে 12তম স্থান অর্জন করেন ইয়াও। সমাবর্তনের দিন ইয়াওয়ের বাবা ইয়াওমিং বক্তব্য দিতে মঞ্চে আসেন। তখন তরুণ ইয়াও গর্বে হাততালি দেন। এখন সুচৌ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে পড়ছেন ইয়াও। বিশ্ববিদ্যালয় জীবনে অনেক সশৃঙ্খলার প্রয়োজন। অন্যদের তুলনায় আমাকে একটু বেশি চেষ্টা করতে হবে। তবে আমি মনে করি আমার জন্য সহজ হবে এমন একটি পদ্ধতি খুঁজে পাব। সত্যি বলতে কি, যদি লক্ষ্য ঠিক থাকে তবে ভালো ফল পাওয়া কঠিন নয়। আপাতত তার লক্ষ্য পিএইচডি ডিগ্রি পাওয়া। আর তা সম্পন্ন করে ইয়াও চুনপেং দেখাতে চান ধৈর্য ও অধ্যবসায় থাকলেই স্থাপন করা যায় অনন্য এক নজির। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। আপনি কি প্রাচীন চীনে টাইম ট্রাভেল করতে চান? তাহলে চলে যেতে পারেন হনান প্রদেশের লুইয়াং সিটিতে। এই শহরে রয়েছে 4000 বছরের ইতিহাস। এখানে শহরের একটি বড় অংশ এমনভাবে সাজানো হয়েছে যা পুরোপুরি প্রাচীন চীনের মতো। পর্যটকরা এখানে প্রাচীন চীনের পোশাক পরে ঘুরে বেড়াতে পারেন।
চীনের হনান প্রদেশের প্রাচীন শহর লুওইয়াং। 4000 বছরের বেশি সময়ের ইতিহাস রয়েছে এই শহরের। 13টি চীনা রাজবংশের শাসনকালে এই শহর ছিল রাজধানী। প্রাচীন চীনের জীবনযাত্রাকে অনুভব করতে হলে যেতে হবে লুওইয়াং সিটিতে। যখনই কোনো চলচ্চিত্র বা টিভি সিরিজের কাহিনীর কেন্দ্র থাকে লিওইয়াংয়ে, আমরা গল্পের থিম অনুসারে নিখুঁত দৃশ্য তৈরির যথাসাধ্য চেষ্টা করি। এখানে পর্যটকরা আসেন টাইম ট্রাভেলের স্বাদ গ্রহণের জন্য। তারা প্রাচীন যুগের মতো পোশাক পরেন, মেকআপ নেন, নিজেই যেন সেই জীবনযাত্রার অংশ হয়ে পড়েন। দর্শনীয় স্থানগুলো আমাদের মতো পোশাক পরা তরুণ তরুণীতে ভরা। আমি মনে করি যেহেতু লুওইয়াং হাজার হাজার বছর ধরে চীনের রাজধানী ছিল, আমরা স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার এই পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে প্রাচীন যুগের বিভিন্ন পাণ্ডুলিপি ও চিত্রকলা থেকে ডিজাইন দেখে ঠিক সেই যুগের মতো পোশাক তৈরি করা হয়। প্রাচীন যুগের মতো মেকআপ ও হেয়ারস্টাইল করার জন্য রয়েছে বিশেষ প্রতিষ্ঠান। গবেষণা প্রতিষ্ঠানে প্রাচীন ঐতিহ্যবাহী চীনা পোশাক নিয়ে চলছে গবেষণা। এই পোশাকটি মিং রাজবংশের সময়কার জনপ্রিয় স্টাইল অনুসারে তৈরি। পোর্ট্রেট অফ আ উইমেন ইন ক্লোক পেইন্টিং অনুসারে যতটা সম্ভব প্রাচীন উপাদান এখন যা পাওয়া যায় সেসব দিয়ে তৈরি। 70 জনের বেশি বিশেষজ্ঞ 200 বই ঘেঁটে এই পোশাক তৈরি করেছেন। ঐতিহ্যবাহী পোশাক শুধু প্রশংসা ও আলোকচিত্র পর্যায়ে আবদ্ধ নয়, এগুলো আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এখানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা 6টি স্থান রয়েছে। 197টি সাংস্কৃতিক নিদর্শন আছে, 9000 সাংস্কৃতিক নিদর্শন এবং 102টি জাদুঘর আছে। যেখানে প্রাচীন শহর ছিল সেখানেই 2017 সালে নতুন করে একটি শহর গড়ে তোলা হয়, যার ভবন ও বিভিন্ন স্থাপনা পুরোপুরি প্রাচীন মডেলের অনুরূপ। লুওইয়াং এনশিয়েন্ট সিটি এখন একটি জমজমাট পর্যটন স্পট। এখানে 100-র বেশি দোকান রয়েছে যেখানে ট্র্যাডিশনাল চাইনিজ ড্রেস কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকম প্রাচীন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে পারেন পর্যটকরা। লুওইয়াংয়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, কিন্তু ঐতিহ্য শুধু প্রাচীন বইয়ে সীমাবদ্ধ রাখা ঠিক নয়। আমরা আবার এগুলো পাঠের মাধ্যমে নতুনভাবে সাংস্কৃতিক ঐতিহ্যকে অনুভব করতে পারি এবং একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। প্রাচীন চীনের জীবনধারা, সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাণশক্তি নিজের মধ্যে অনুভব করার জন্য এখন পর্যটকরা ভিড় করছেন লুওইয়াং এনশিয়েন্ট সিটিতে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রযুক্তিতে বিশ্বে চীনের অবস্থান শীর্ষে আছে। প্রযুক্তি ক্ষেত্রে দেশটির এই অগ্রগতির পেছনে আছে কঠোর পরিশ্রম ও জানা অজানা অসংখ্য মানুষের সৃজনশীল প্রচেষ্টা। আর এই প্রযুক্তি চালিত উন্নয়নের ধারণা নিতে একদল বিদেশি তরুণের অংশগ্রহণে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল 2024 ফিউচার ক্লোজ আপ। সম্প্রতি বেইজিংয়ে এক সপ্তাহব্যাপী উচ্চ স্তরের যুব বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের প্রধান শহরগুলো ভ্রমণ করার মাধ্যমে চীনা প্রযুক্তি চালিত উন্নয়নের অভ্যন্তরীণ খুঁটিনাটি বিষয়গুলো জানার সুযোগ করে দেয়। চায়না ইন্টারন্যাশনাল কমিউনিকেশনস গ্রুপ সেন্টার ফর দ্য আমেরিকা, হংকং ফেডারেশন অফ লিয়াওনিং অ্যাসোসিয়েশন এবং চীনের টেক জায়ান্ট টেনসেন্টের বিপণন ও জনসংযোগ বিভাগের যৌথ আয়োজনে 2024 ফিউচার ক্লোজ আপ অনুষ্ঠিত হয়। প্রযুক্তিচালিত উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে চীনের সাফল্যকে ডিকোড করতে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি এবং ইতালি সহ 21টি দেশ ও অঞ্চলের মোট 27 জন যুব প্রতিনিধি বেইজিং, শেনইয়াং এবং সিয়ংআন নিউ এরিয়া ভ্রমণ করেন। এদের মধ্যে বেশিরভাগই তরুণ উদ্যোক্তা,
প্রযুক্তি পেশাদার, পণ্ডিত এবং আন্তর্জাতিক প্রভাবশালী। সফরের সময় গ্রুপটি দেশের উদ্ভাবনের উপর প্রাধান্য দেয়া নতুন গুণমান উৎপাদনকারী শক্তির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। সফরের সময় প্রতিনিধিরা শেন ইয়াংয়ের কারখানাগুলো পরিদর্শন করেন, প্রযুক্তিগত বহুমুখিতা এবং শিল্পের পুনরুজ্জীবন সম্পর্কে জানতে পারেন। তারা চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়েও পরিদর্শন করেন এবং বেইজিংয়ের প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি নতুন অর্থনৈতিক অঞ্চল সিয়াংআনের নতুন এলাকার পাইয়াংতিয়ানের পরিবেশ সুরক্ষা প্রচেষ্টা পর্যবেক্ষণ করেন। এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে গ্লোবাল ইউথস পার্সপেক্টিভ অন চায়না টেকনোলজিক্যাল ইনোভেশন শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়। সারা বিশ্বের তরুণরা ই-কমার্স, স্মার্ট ফ্যাক্টরি এবং 5G-কে চীনা উদ্ভাবনের মূল ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা আরও মনে করেন কার্যক্রমগুলো চীনা এবং বিদেশি যুবকদের জন্য চীনের উচ্চমানের উন্নয়ন এবং নতুন মানের উৎপাদনকারী শক্তি সম্পর্কে জানতে দেশটির জোরালো উন্মুক্তকরণ অভিযানের মধ্যে সহায়ক। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ে।